নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্সে তোমরা যারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো, সামনে আগত ফাইনাল পরীক্ষা এক্সামিনেশন 2025-এর জন্য 100% কমন শর্ট সাজেশন তোমাদের সাথে শেয়ার করব। এর সাথে স্টাডিজ মেটেরিয়ালে কোথায় কোন পেজে উত্তরটি আছে বলে দেব। সাজেশন বলা শুরু করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমাদের বইয়ে যে উত্তরগুলো দেওয়া রয়েছে এইগুলো পরীক্ষার খাতাতে যথার্থভাবে লেখার জন্য নয়, শুধুমাত্র টপিক বোঝার জন্য ঠিক আছে। উন্নত মানের সহজ ভাষায় তৈরি 100% কমন শর্ট সাজেশন ভিত্তিক উত্তরপত্র আমাদের স্টাডি সেন্টার থেকে দেওয়া হয়। উত্তরপত্র নিতে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। আজ সাজেশন দেব পেপার 5-এর। প্রথমে বলবো 18 মার্কসের। আমি সাজেশন বলা শুরু করছি, তোমরা খাতা এবং স্টাডি মেটেরিয়ালটা নিয়ে বসো। প্রথম প্রশ্নটি বলছি, প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্স কিভাবে তার নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট হয়েছিল? এর জন্য তোমরা 215 পেজে চলে এসো। এখানে দেখো পয়েন্ট করে দেওয়া রয়েছে ফরাসি নিরাপত্তা সমস্যা। এখানে যতখানি দেওয়া রয়েছে পড়ে নেবে। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে তথা এখান থেকে আক্রমণের ভয়ে ভীত ছিল এতখানি। দেখো এই প্রশ্নটি 18 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। বইয়ের মধ্যে দেওয়া রয়েছে এইটুকু উত্তর, যেটুকু লেখাটা ঠিক নয় 18 মার্কসের জন্য। সেক্ষেত্রে এই প্রশ্নের জন্য তোমাদেরকে আলাদাভাবে কিন্তু উত্তর তৈরি করতে হবে। পরবর্তী প্রশ্নে চলে যাব, স্ট্যালিন কিভাবে সোভিয়েত রাশিয়াকে পুনর্গঠিত করেছিল? এই জন্য তোমরা চলে এসো 221 পেজে। 221 পেজে দেখো পয়েন্ট করে রয়েছে সোভিয়েত বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লবের বিজয় ও সোভিয়েত রাষ্ট্র স্থাপন। এখানে আর্থসামাজিক প্রেক্ষাপটের ভেতরে আমি দাগিয়েছি, দেখো 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথার অবসান, এখান থেকে শিল্প শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পায়। এরপর তোমরা চলে যাও 222 পেজে। 222 পেজে আরেকটি পয়েন্ট দেখো, প্রথম বিশ্বযুদ্ধ ও বিপ্লবের আপাত প্রেক্ষাপট। এই পয়েন্টটি পড়বে। ফরাসি বিপ্লবের পূর্বে এখান থেকে জনসাধারণের কাছে প্রকট হয়ে উঠল এতখানি। তার পরের পয়েন্টটা পড়বে, বিপ্লবের পথ ও পদ্ধতি, লেনিনের রণকৌশল। এই পয়েন্টটা আমি দাগিয়েছি, দেখো 19 শতকে কার্ল মার্কস ও তার সহযোগী এখান থেকে অবদান ছিল সর্বাধিক। এতটুকু তো পড়বে। বাকি আরো 3টে প্যারা রয়েছে। 223 পেজে চলে এসো। লেনিনের মতাদর্শ অন্যান্য বামপন্থী সাম্যবাদ দল, এই প্যারাগ্রাফটাও পড়ে রাখবে। এই গেল দ্বিতীয় প্রশ্ন। পরবর্তী প্রশ্নে চলে আসছি আমরা, প্রথম বিশ্বযুদ্ধ কি অবধারিত ছিল? এর জন্য তোমরা চলে এসো 202 পেজে। 202 পেজে দেখো একদম নিচের দিকে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের আপাত প্রেক্ষাপট। এই পয়েন্টটা পড়বে। সন্দেহ ও অবিশ্বাসের ধূম্রজালের, এখান থেকে 203 পেজে দেখো ছোট ছোট করে 4টি প্যারাগ্রাফ রয়েছে। সেরোজেভো হত্যাকাণ্ড ও শক্তিবর্গের প্রতিক্রিয়া, এই পয়েন্টের ভেতরে 2টো ছোট প্যারাগ্রাফ রয়েছে। এই 2টি প্যারাগ্রাফ ভালো করে পড়বে। এই 2টি এর ভেতরে যে কারণটি রয়েছে এটার জন্যই প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, তো এই প্যারাগ্রাফটা একদম পড়তে ভুলবে না। তারপরে দেখো পয়েন্ট রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের গতি মুখ। এখানে 2টো প্যারাগ্রাফ রয়েছে, পড়ে রাখবে। 204 পেজে যাও। একদম উপরের দিকে দেখো এইভাবে মহাদেশীয় যুদ্ধ বিশ্বযুদ্ধে পরিণত হলো, এতখানি পড়বে। পরবর্তী প্রশ্নে চলে যাব, আপনি কি মনে করেন যে ডাইরেক্টের শাসন নেপোলিয়নের ক্ষমতাকে উত্থানে সহায়তা করেছিল?
এই জন্য তোমরা চলে এসো 64 পেজে। 64 পেজে দেখো পয়েন্ট করা রয়েছে সূচনা, তারপর রয়েছে ডাইরেক্টরির বৈদেশিক নীতি ও নেপোলিয়নের ক্ষমতায় উত্তরণ। সূচনাটা পড়ে রাখবে। ডাইরেক্টরির বৈদেশিক নীতি ও নেপোলিয়নের ক্ষমতায় উত্তরণ, এই পয়েন্টের ভেতরে ছোট ছোট করে বেশ 3টে প্যারাগ্রাফ দিয়েছে এই পেজে, সবটাই পড়ে রাখবে। পেজ 65-তে চলে এসো। এখানে 3টে প্যারাগ্রাফ রয়েছে, 3টে প্যারাগ্রাফই তোমরা পড়ে রাখবে। একটা প্যারাগ্রাফ ছেড়ে গেলে ঘটনা তোমরা বুঝতে পারবে না, একটার সাথে আরেকটি জড়িত রয়েছে। একদম উপরের দিকে প্রথম কনসাল হিসেবে নেপোলিয়ন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হন, এতখানি পড়ে রাখবে। পরবর্তী প্রশ্নে চলে যাব। ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা কি ছিল লিখুন। এর জন্য তোমরা চলে এসো পেজ 20। পেজ 20-তে দেখো পয়েন্ট করা রয়েছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা। এই পেজে দুটো প্যারাগ্রাফ রয়েছে বড় করে, দুটোই পড়ে রাখবে। পেজ 21-এ চলে এসো। এখানে দেখো আমি টিক করে দিয়েছি, 3টে প্যারাগ্রাফ রয়েছে ছোট ছোট বেশ, এইগুলো তোমরা পড়বে। 22-এর দেখো 3টে ছোট ছোট প্যারাগ্রাফ রয়েছে, সবগুলোই পড়বে। পেজ 23-এ মাঝের দিকে দেখো আমি দাগিয়েছি বিপ্লবের অন্যতম কারণ বলা অযৌক্তিক, এতখানি পড়ে রাখবে। পরবর্তী প্রশ্নে চলে যাব। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? এই ব্যবস্থা কি প্রকৃতই ইংল্যান্ডের পরিবর্তে ফ্রান্সকে বেশি আঘাত করেছিল? এর জন্য তোমরা চলে এসো 67 পেজে। 67 পেজে দেখো নিচের দিকে পয়েন্ট করা রয়েছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। 1807 খ্রিস্টাব্দে টিলসিটের সন্ধির পর এখান থেকে পেজ 78-এ চলে এসো। 78-এ পেজ 78-এ 3টে প্যারাগ্রাফ রয়েছে, দেখো আমি টিক চিহ্ন করেছি, এই 3টি পড়ে রাখবে। পেজ 79-তে বজায় রাখা সম্ভবপর হয়নি, এতখানি পড়বে। পেজ 80-তে চলে এসো। পেজ 80-তে দুটো প্যারাগ্রাফ রয়েছে, দুটোই পড়বে। তুলনায় উদ্ভবকেই বেশি আঘাত করেছিল, এতখানি পড়বে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক ও অর্থনৈতিক সংকট কিভাবে বিপ্লবকে ত্বরান্বিত করেছিল? এর জন্য তোমরা চলে এসো পেজ 10। পেজ 10-এ দেখো পয়েন্ট করা রয়েছে ফরাসি বিপ্লবের সামাজিক কারণ বা বিপ্লব পূর্ব ফ্রান্সের সামাজিক পরিস্থিতি। এখানে পেজ 10-এর ছোট ছোট করে প্যারাগ্রাফ রয়েছে, সবগুলি কিন্তু পড়তে হবে, না পড়লে তোমরা কিছু বুঝতে পারবে না। পেজ 11-তেও সেম ছোট ছোট বেশ কয়েকটা প্যারাগ্রাফ রয়েছে, পড়ে রাখবে। পড়ে নিয়ে তোমরা নিজেদের মতো করে শর্ট করে লিখবে, যতখানি উত্তর দেওয়া আছে এতখানি আবার লেখার দরকার নেই। পেজ 12-তে দেখো রয়েছে প্যারাগ্রাফ, এগুলো সব তোমরা পড়বে সামাজিকের জন্য, পেজ 13 পর্যন্ত। পেজ 14-তে এসে দেখো এখানে আবার রয়েছে পয়েন্ট করে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ বা বিপ্লব পূর্ব ফ্রান্সের অর্থনৈতিক পরিস্থিতি। অর্থনৈতিক পরিস্থিতির জন্য তোমরা প্রাক বিপ্লব ফ্রান্সের অর্থনৈতিক পরিস্থিতি, এখান থেকে পেজ 15-তে দেখো দুটো প্যারাগ্রাফ রয়েছে, এগুলো পড়ে রাখবে। এরপর চলে এসো পেজ 16-তে। পেজ 16-তে 3টে প্যারাগ্রাফ রয়েছে, ছোট বড় করে পড়ে রাখবে। এবার পেজ 17-তে আসো, একদম উপরের দিকে দেখো দুর্দশা উভয় কারণেই বিপ্লবের জন্য দায়ী ছিল, এতখানি পড়বে। দুটো প্রশ্ন যদি আলাদাভাবে আসে, শুধু অর্থনৈতিক চাইলে অর্থনৈতিকের এতটা তোমরা দেবে, যদি সামাজিকটা আসে তাহলে আগের সামাজিকটা দেবে। যদি দুটোই একসাথে চলে আসে তাহলে কিন্তু দুটো উত্তর দেওয়া ঠিক নয়। তোমরা দুটো উত্তর পড়বে, পড়ে নিয়ে শর্টভাবে লিখবে। 18 মার্কসের জন্য যতটুকু দরকার ততটুকু লিখে আসবে। বেশি লিখলে যে নাম্বার বেশি পাবে এরকম কিন্তু ব্যাপার নেই। এরপর আমরা মার্কস 12-র জন্য সাজেশন বলবো।
তার আগে বলছি, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে। তোমরা সবাই গ্রুপগুলির সাথে যুক্ত থাকো এনসিইউ এর সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন হলো, ইতালির ঐক্য আন্দোলনে মাৎসিনি, গ্যারিবাল্ডি, ক্যাভুরের ভূমিকা কি ছিল লিখুন। এর জন্য তোমরা চলে এসো 178 পেজে। 178 পেজের 2.2 এর পয়েন্ট করে দেওয়া রয়েছে, দেখো ইতালির ঐক্য আন্দোলনের বিভিন্ন পর্যায়। এই পয়েন্টের ভেতরেই রয়েছে উত্তরটা। তো শুধুমাত্র লম্বার্ডি এবং ভেনেসিয়ায় নয়, এখান থেকে পেজ 179-তে যাও, এখানে 3টে প্যারাগ্রাফ রয়েছে, 3টে প্যারাগ্রাফ পড়ে রাখবে। এরপর পেজ 180-তে আসো, 180-র 2টো প্যারাগ্রাফ রয়েছে, পড়ে রাখবে। ক্যাভুরকে মৃত্যুঞ্জয় করে রেখেছে, এতখানি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, আপনি কি মনে করেন যে নেপোলিয়ন একই সঙ্গে বিপ্লবের উত্তরাধিকারী ও বিপ্লবের ধ্বংসকারী, অথবা আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এই দুটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে নেপোলিয়নের মূল্যায়ন করুন, অথবা নেপোলিয়ন ছিলেন ফরাসি বিপ্লবের সন্তান, ব্যাখ্যা করুন। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করলে একটি প্রশ্ন 3 রকম ভাবে এসেছে। সেম ভাবে অন্য প্রশ্নও কিন্তু এইভাবে ঘুরিয়ে আসতে পারে। প্রায় প্রত্যেক বছর সেকেন্ড ইয়ারের বা ফার্স্ট ইয়ারের টোটাল 4টি পেপার রয়েছে, একটি পেপারের ক্ষেত্রে এরকম ঘুরিয়ে প্রশ্ন করা হয়। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে পেপার 5-এ এই ঘুরিয়ে প্রশ্নটা বেশিরভাগ করা হয়। যে প্রশ্নগুলো তোমাদের জানা রয়েছে কিন্তু ঘুরিয়ে আসার জন্য তোমরা লিখে আসতে পারো না, ফলাফল হিসেবে ওই পেপারটিতে তোমরা ফেল করে যাও। তাই পরীক্ষার হলে গিয়ে প্রশ্নপত্র পাওয়ার পর আগে প্রশ্নগুলো ভালো করে পড়বে, তারপর লিখবে। ঠিক আছে, এবার উত্তরটি বলবো। পেজ 93 চলে এসো। পেজ 93-তে দেখো পয়েন্ট করা রয়েছে, নেপোলিয়ন বোনাপার্ট বিপ্লবের সন্তান। এই উত্তরটি কিন্তু ওই 3টি প্রশ্নের উত্তর হবে। এখানে ছোট বড় করে 3টে প্যারাগ্রাফ রয়েছে, পড়ে রাখবে। পেজ 94-তে এসো, এখানে 3টে প্যারাগ্রাফ রয়েছে, পড়ে রাখবে। পেজ 95-তে, আপাত দৃষ্টিতে সত্যি বলেই প্রতীয়মান হয়, এতখানি পড়বে। পরবর্তী প্রশ্ন হলো, হিটলারের পররাষ্ট্রনীতি আলোচনা করুন। নাৎসি দলের উত্থান কিভাবে হয়েছিল লিখুন। এর জন্য তোমরা চলে এসো 251 পেজে। 251 পেজে দেখো, হিটলারের বিস্তারধর্মী পররাষ্ট্রনীতি, প্রকৃতি ও প্রয়োগ। এখানে হিটলারের বিস্তারধর্মী পররাষ্ট্রনীতি, এখান থেকে 252 পেজে চলে এসো। পরিস্থিতির সুযোগ নিয়ে এগিয়েছিলেন, এতখানি পড়বে। এই উত্তরটি তোমাদের 12 নম্বরের জন্য। এইটুকু লেখাটা কিন্তু যথার্থ নয়, তোমরা উত্তরটি পড়ে নিয়ে আর একটু বড় করে পয়েন্ট করে সুন্দর করে লিখে আসবে। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। ইংল্যান্ডের কৃষি বিপ্লব শিল্প বিপ্লবের সঙ্গে কতদূর সম্পর্কিত ছিল? এর জন্য তোমরা চলে এসো 160 পেজে। 160 পেজে দেখো 3.1 দিয়ে কৃষি বিপ্লব। এখানে ছোট্ট ছোট করে 3টে প্যারাগ্রাফ রয়েছে এই পেজে, সবগুলো পড়বে। 161 পেজে ছোট ছোট করে 3টে প্যারাগ্রাফ রয়েছে, এটাও সম্পূর্ণ সব পড়ে রাখবে। এরপর 162 পেজে একদম উপরের দিকে দেখো রয়েছে উল্লেখ করা হয়ে থাকে, এতখানি পড়বে। পরবর্তী প্রশ্ন বলছি, 1830 সালে ফ্রান্সের জুলাই বিপ্লবের গুরুত্ব ও প্রভাব আলোচনা করো। এর জন্য পেজ 99 এসো। পেজ 99 দেখো প্রথম পয়েন্ট রয়েছে প্রস্তাবনা, প্রস্তাবনাটা পড়ে রাখবে। তারপর রয়েছে ফ্রান্সের বুর্জোয়াদের উত্থান ও জুলাই বিপ্লব।
এই পয়েন্টের ভেতরে যেটা রয়েছে সবটা পড়ে রাখবে। তারপর চলে এসো পেজ 100-তে। বিপ্লবের গুরুত্ব ও ফলাফল দুটো পয়েন্ট রয়েছে। শাসন ব্যবস্থার গণতন্ত্রীকরণের দাবি, এতখানি পড়বে। এরপর পরবর্তী প্রশ্ন বলছি, 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল? এর জন্য 101 পেজে চলে এসো। এখানে দেখো পয়েন্ট করা রয়েছে। 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব। লুই ফিলিপের ক্ষমতার ভিত্তি ছিল ফ্রান্সের বুর্জোয়া শ্রেণী। এখান থেকে তার পরের পয়েন্টটা পড়বে লুই ফিলিপের ব্যর্থ বিদেশ নীতি, এই পয়েন্টটা। তার পরবর্তী পয়েন্ট রয়েছে বিরোধী গোষ্ঠীর উদ্ভব, এই পয়েন্টটা পড়বে। 102 পেজে চলে এসো। এখানে দেখো আমি ছোট ছোট করে দাগ দিয়েছি বেশ কয়েকটা, তোমরা দরকার পড়লে পুশ করে দেখো, এগুলো সব দাগিয়ে নেবে। পেজ 103-এ চলে এসো। বিপ্লবের ঘটনাবলী দিয়ে নেপোলিয়ন ফ্রান্সে ক্ষমতায় এসেছিলেন, এতখানি পড়বে। তোমাদেরকে আবারও বলছি, বইয়ের উত্তরগুলো পরীক্ষায় লেখার মতো যথার্থ নয়, শুধুমাত্র টপিক বোঝার জন্য। তাই তোমরা বই থেকে পড়ে নিয়ে নিজের মতো করে নোটস বানিয়ে পড়বে। না হলে সুন্দরভাবে সাজিয়ে নোটস তৈরি করা রয়েছে আমাদের স্টাডি সেন্টারের, সেটা তোমরা নিয়ে পড়তে পারো। তাই অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবে। এরপর 7 মার্কসের প্রশ্নে চলে আসব। প্রথম প্রশ্নটি হলো, টিকা লিখুন কোট নেপোলিয়ন। এর জন্য তোমরা চলে এসো পেজ 68। পেজ 68-তে দেখো একদম নিচের দিকে আমি দাগিয়েছি, নেপোলিয়ন কর্তৃক ফ্রান্সের আইন সংস্কার ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ। এখান থেকে পেজ 69-এ চলে এসো, ইউরোপে বিশেষ সমাদৃত হয়েছিল, একদম মিডিলের দিকে দেখো, অতখানি পড়বে। তার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, নেপোলিয়নের পতনে উপদ্বীপ ও মস্কো অভিযানের কি ভূমিকা ছিল? এর জন্য তোমরা চলে এসো পেজ 81। পেজ 81-তে দেখো পয়েন্ট করা রয়েছে উপদ্বীপের যুদ্ধ। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকরী করতে গিয়ে এখানে দুটো আরো প্যারাগ্রাফ রয়েছে, সবগুলো পড়বে। পেজ 82-তে আসো। পেজ 82-তে দেখো দুটো প্যারাগ্রাফ রয়েছে। 1808 খ্রিস্টাব্দের জুলাই মাসে এই প্যারাগ্রাফটা পড়বে। তারপর রয়েছে স্পেনীয় অভ্যুত্থানের প্রকৃতি সম্পর্কে, এই প্যারাগ্রাফটা পড়বে। পেজ 83-তে চলে এসো, নেপোলিয়নের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়, এতখানি পড়বে। এবার মস্কো অভিযানটা বলবো। মস্কো অভিযান দেখো পয়েন্ট করা রয়েছে, নেপোলিয়নের পতনের চূড়ান্ত পর্ব। এখান থেকে পেজ 84-তে আসো। এখানে দেখো ছোট ছোট করে বেশ 4টা প্যারাগ্রাফ রয়েছে, পড়ে রাখবে। এবার পেজ 85-তে আসো, একদম উপরের দিকে দেখো, নেপোলিয়ন বিরোধী জাতীয়তাবাদী মনোভাব জাগ্রত হচ্ছিল, এতখানি পড়বে। পরবর্তী প্রশ্নে চলে যাব, এমস টেলিগ্রাম কি? এই উত্তর কিন্তু বইয়ে নেই, কিন্তু প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে। পরবর্তী প্রশ্ন বলছি, প্রাক বিপ্লব ফ্রান্সের অভিজাত শ্রেণীর ওপর সংক্ষিপ্ত টিকা লেখুন। এটার উত্তরও বইয়ে নেই, কিন্তু প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে। পরবর্তী প্রশ্ন হলো, স্যাকুলোত কারা? এই উত্তরটিও বইয়ে নেই, কিন্তু প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে। পরবর্তী প্রশ্ন বলছি, জার্মানির ঐক্য ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্টে গুরুত্ব কি ছিল? এই জন্য তোমরা 183 পেজে চলে এসো। তোমরা যদি কোনো উত্তর বইয়ে দাগাতে না পারো, অবশ্যই ভিডিওটিকে পুশ করবে, তারপর দাগিয়ে নেবে। 183 পেজে দেখো পয়েন্ট করা রয়েছে, ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট ও জার্মানির ঐক্য প্রচেষ্টা। এর ভেতরে 1848 খ্রিস্টাব্দে প্রথম জার্মানিকে এখান থেকে ঐক্য স্থাপনে সাহায্য করেছিল, এতখানি পড়বে। পরবর্তী প্রশ্নে চলে যাব, শিল্প বিপ্লব নিয়ে ফিলিস্তিনের মতামত কি ছিল? এর জন্য তোমরা চলে এসো 150 পেজে। 150 পেজে পয়েন্ট করা রয়েছে,
ফিলিস ডিনের মত, এখান থেকে 151 পেজে যাও, ওপরের দিকে দেখো বিবর্তনকে সূচিত করেছিল। এতখানি। এই উত্তরটি ঠিক আছে, কিন্তু 7 জন্য খুবই ছোট মনে হচ্ছে আমার কাছে। তোমরা চাইলে এটা পড়তে পারো বা এটা পড়ে নিয়ে নিজের মতো করে উত্তরটা বানিয়ে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে, কিন্তু প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে। পরবর্তী প্রশ্নে চলে যাব। অস্ট্রিয়া ও সার্বিয়ার সংঘাত কিভাবে প্রথম যুদ্ধকে অনিবার্য করেছিল? সার্বিয়ার জাতীয়তাবাদের উপর একটি টিকা লিখুন। এটির উত্তরও বইয়ে নেই। পরবর্তী প্রশ্ন বলার আগে বলছি, এরপর তোমাদের সমস্ত পেপারের সাজেশন ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তোমরা পড়াশোনা শুরু করে দেবে, নিজের থেকে পড়ো বা নোট সাজেশন নিয়ে পড়ো, কিন্তু পড়া শুরু করে দেবে। তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবে, যাতে ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। এবার পরবর্তী প্রশ্ন বলবো, ঐক্যবদ্ধ জার্মানির শিল্পায়ন প্রক্রিয়া আলোচনা করুন, অথবা জার্মান শিল্পায়নের বিকাশ সন্ধান করুন। এর জন্য 138 পেজে যাও। 138 পেজে দেখো পয়েন্ট করা রয়েছে ঐক্যবদ্ধ জার্মানির শিল্পায়ন। 1870 খ্রিস্টাব্দের পরে রাজনৈতিক ঐক্য আসার পরই এখান থেকে 139 পেজে চলে এসো। এখানে 3টে প্যারাগ্রাফ রয়েছে। ডেভিড টমসন দেখাচ্ছেন যে এই প্যারাগ্রাফটি, বিসমার্কের প্রথম কাজ জার্মানির পরিবহন ও যোগাযোগ এই প্যারাগ্রাফটি, 1880 পরবর্তীকালে জার্মানিতে ইস্পাত শিল্প এই প্যারাগ্রাফটি পড়বে। এরপর চলে যাও 140 পেজে। এখানে 4টি প্যারাগ্রাফ রয়েছে। সমৃদ্ধ খনিজ সম্পদ এই প্যারাগ্রাফটি, এই পরিস্থিতি খুব স্বাভাবিকভাবেই এটা। তারপর রয়েছে জার্মানির শিল্পগুলি একচেটিয়া বাজার ধরে রাখতে এটা। এরপর 141 পেজে আসো, এগুলিকে নিজেদের স্বার্থে কাজে লাগাতে থাকে। এতখানি পড়বে। দেখো এই প্রশ্নের উত্তর যেটা রয়েছে অনেকটাই বড়, 7 জন্য এত বড় লেখাটা ঠিক নয়। তোমরা এটিকে পড়বে, পড়ে নিয়ে ছোট করে 7 জন্য লিখবে। আর যদি বাই চান্স 12 জন্য চলে আসে এই প্রশ্নটি, তোমরা তবে এই উত্তরটি লিখতে পারো, সমস্যা নেই। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, উইলসনের 14 দফা সূত্র কাকে বলে? এর জন্য 212 পেজে যাও। 212 পেজে দেখো পয়েন্ট করা রয়েছে উইলসনের 14 দফা সূত্র 1918 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি থেকে শান্তি সম্মেলন আহত হলো। এতখানি পড়বে। এই উত্তরটি শুধু 14 দফা সূত্র কটা সেটা লেখা রয়েছে, কিন্তু শর্তগুলি কেন দেওয়া হলো, দেওয়ার পর কি হলো, বা সূত্রটা কেন দেওয়া হয়েছিল, সবটা তোমাদের লিখতে হবে, পরীক্ষার খাতায় তুলে ধরতে হবে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। জার্মান ও ইতালিতে ফরাসি বিপ্লবের কি প্রভাব? এর জন্য 59 পেজে চলে এসো। 59 পেজে দেখো ওপরের দিকে দাগিয়েছি, ফরাসি বিপ্লবের যুগে জার্মানি ছিল। এখান থেকে নেপোলিয়ন বোনাপার্টের বিজয়ের পর এটা হলো তোমাদের জার্মানে কি প্রভাব পড়েছিল। আর ইতালির জন্য তোমরা পড়বে ফরাসি বিপ্লবের আদর্শ ইতালির মতো। এখান থেকে যা দূর হয় আরো অনেক পরে। এতখানি পড়বে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের মত বিশ্লেষণ করুন। এটার উত্তর বইয়ে নেই, কিন্তু প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে। সেকেন্ড ইয়ারের পেপার 5-এর সাজেশন দেওয়া কমপ্লিট। তোমরা ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। কিছু বুঝতে না পারলে, কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে বা আমার যোগাযোগ নম্বরে আমার সাথে যোগাযোগ করবে।